আমাদের সাথে উপস্থিত আছেন মোহাম্মদ ফিরোজ মুকুল, অধ্যক্ষ FM ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। আজকের বিষয় সংক্রান্ত আপনাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার 8332509 8332754 এই নাম্বারে। আমি আবারও বলছি 8332509 8332754 এই নাম্বারে। আপনারা আমাদেরকে SMS করতে পারেন। আমাদেরকে SMS করতে হলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে ডিপি লিখে একটা স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্নটি লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে, যে কোনো মোবাইল থেকে। আপনারা আমাদেরকে ইমেইল করতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস durpat@desh.tv। আর টেলিভিশন ছাড়া ওয়েবসাইটের মাধ্যমে দূরপাঠ সরাসরি উপভোগ করতে চাইলে লগ ইন করুন www.desh.tv তে। শিক্ষার্থীরা চলে যাচ্ছে মূল অনুষ্ঠানে। শুভেচ্ছা আপনাকে। আপনাকে শুভেচ্ছা। গত ক্লাসে তো আমরা ছোট ছোট কিছু লেসনের মাধ্যমে বড় বড় বাক্য তৈরি শিখেছি, তো আজকে আমরা নতুন ক্লাসে যাওয়ার আগে গত ক্লাসটা একটু রিভিউ করে নিব কি? হ্যাঁ, সেটা বরং ভালো হয়। আচ্ছা, কারণ আমাদের যা শিখেছিলাম সেটা একটু আবার একটু যদি আমরা রিভিউ করে নিই, হ্যাঁ, বা নতুন শিক্ষার্থী যদি কেউ থাকে আমাদের সাথে আছে, নতুন শিক্ষার্থীও যদি কেউ জয়েন করে থাকে, তাহলে তার জন্য সেটা বোঝা সহজ হবে। আর পুরনো এই লেসনের উপরে ভিত্তি করি তো আমরা নতুন লেসনগুলোর উপরে এগোবো, তখন তার সেটা সহজ হবে। তাহলে আমরা একটু দেখে নিই যে গত অনুষ্ঠানে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম। আমরা গত অনুষ্ঠানে মূলত যে জিনিসটি নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আমাদের দেশের শিক্ষা পদ্ধতিতে আমরা একেবারে নিম্ন শ্রেণী থেকে শুরু করে স্নাতক শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক বিষয় হিসেবে প্রায় 15 বছর ইংরেজি শিখি। তারপরও ইংরেজি শিখতে আমাদের দন্যতা কেন, ব্যর্থতা কেন, সেটা নিয়ে তো আমি বলেছিলাম আমরা আমাদের দেশের শিক্ষা পদ্ধতিতে আগে গ্রামার শিখে ইংরেজি শিখি, তাই না? এবং এই গ্রামার শিখে ইংরেজি শিখতে গিয়ে আমরা যেভাবে শিখি সেটা একটা এক্সাম্পল দিয়েছিলাম, কতগুলো উদাহরণ। সেটা হলো আমি যাই ইংরেজি হলো আই গো, আমরা যাই উই গো, তুমি যাও ইউ গো, তোমরা যাও ইউ গো, তারা যায় দে গো। কিন্তু যখন আমরা বলছি সে যায়, পুরুষ হলে বলি হি গোজ, সে স্ত্রী যদি হয় তাহলে বলি আমরা শি গোজ। এই যে আই উই ইউ ইউ দে পর্যন্ত হলো গো, কিন্তু যখন আমরা হি এবং শি বললাম তখনই হয়ে গেল গোজ। এই যে হি এবং শি এর পরে গো না হয়ে কেন গোজ হলো, সেটা যখন আমরা শেখাতে চাই তখনই আমরা গ্রামার নিয়ে আলোচনা করি। তার মানে ইংরেজি শেখাটা শুরুটাই আমরা করি গ্রামার দিয়ে, তাই না? এবং আমরা গ্রামার শেখাতে গিয়ে যে জিনিসটা শেখাই সেটা হলো আমরা শেখাই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। প্রথম কথা ওটা হচ্ছে আমাদের গ্রামার শিখতে হলে প্রথম যেটা শিখতে হবে সেটা হলো থার্ড পারসনটা সম্বন্ধে আমাদের ধারণা নিতে হবে, জানতে হবে। আর এই থার্ড পারসন সম্বন্ধে জানতে হলে আমাদেরকে প্রথমে যে জিনিসটা শিখতে হবে সেটা হলো পার্টস অফ স্পিচ কাকে বলে, ইহা কত প্রকার ও কি কি, এবং প্রত্যেক প্রকার পার্টস অফ স্পিচের সংজ্ঞা সহ উদাহরণ সেটা আমাদের শিখতে হবে। আমরা জানি পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। 8 প্রকার কি কি? নাউন, প্রোনাউন, adjective, verb, adverb, preposition, conjunction এবং interjection। আমাদের মূল কিন্তু শেখার কথা থার্ড পারসন, তাই না? কিন্তু আমরা শিখলাম পার্টস অফ স্পিচ 8 প্রকার। 8 প্রকার শেখার পরেও কিন্তু আমরা থার্ড পারসনটা পাইনি, তাই না? সেজন্য আমাদের আরো কি শিখতে হবে? আমাদের শিখতে হবে এবার প্রোনাউনের শ্রেণী বিভাগ। প্রোনাউন হচ্ছে আবার 8 প্রকার। পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন এবং রেসিপ্রোকাল প্রোনাউন। এই 8 প্রকার পার্টস অফ স্পিচ শিখলাম, 8 প্রকার প্রোনাউনের শ্রেণী বিভাগ শিখলাম, 16টি গ্রামেটিক্যাল টার্মস শেখার পরও আমরা কিন্তু এখনো থার্ড পারসন শিখতে পাইনি, যেটা আমাদের যে শেখার কথা, জানার কথা, দরকার যেটা। সেই জন্য এবার আমাদের শিখতে হবে কি আবার ওই পার্সোনাল প্রোনাউনের শ্রেণী বিভাগ। পার্সোনাল প্রোনাউন হচ্ছে 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। এইখানে এসে আমরা পেলাম থার্ড পারসন। তার মানে থার্ড পারসনটা শেখার আগে আমাদের 8টি এবং 8টি এরপর 3টি, 8 আর 16 এবং 3 19টি গ্রামেটিক্যাল আইটেম আমরা যখন শিখলাম তখন আমরা থার্ড পারসন বের করতে পারলাম, তাই না? এর পরের কথাটা হলো আমাদের শিখতে হবে সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার শিখতে হলে গ্রামারের আরেকটি চ্যাপ্টার আমাদের শিখতে হবে, সেই চ্যাপ্টার নাম হচ্ছে নাম্বার। আমাদের শিখতে হবে নাম্বার কাকে বলে, উহা কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকার নাম্বারের সংজ্ঞা সহ উদাহরণ। নাম্বার হচ্ছে আবার 2 প্রকার। নাম্বার হচ্ছে 2 প্রকার কি কি? সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। আমাদের দরকার সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা থার্ড পারসন পেলাম আগে, এবার সিঙ্গুলার নাম্বার পেলাম। এখানে সিঙ্গুলার নাম্বার পাওয়ার জন্য 2টা শিখতে হয়েছে, নাম্বার 2 প্রকার, সিঙ্গুলার এবং প্লুরাল। তার মানে আগে শিখেছিলাম 19টা, এখানে আরো 2টা, না আগে ছিলাম 19, 8 আর 16 আর 3 19টি, আর এখানে আরো 2টো
21টি গ্রামেটিক্যাল আইটেম যখন শিখলাম, তাহলে তখন আমাদের কি শেখা হলো? আমাদের শেখা হলো থার্ড পারসন, আমাদের শেখা হলো সিঙ্গুলার নাম্বার, কিন্তু আসলটি রয়ে গেছে, সেটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স শিখতে হলে আমাদের গ্রামারের যে চ্যাপ্টারটি শিখতে হবে সেটা হলো টেন্স। আমাদের শিখতে হবে টেন্স কাকে বলে, ইহা কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকার টেন্সের সংজ্ঞা সহ উদাহরণ। এটা কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা খুব সিরিয়াসলি শিখে, খুব সিরিয়াসলি পড়ে, তাই না, মুখস্থ করে। তাহলে আমাদের শিখতে হবে টেন্স হচ্ছে তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। আর এক এক প্রকার টেন্স আবার চার ভাগে বিভক্ত, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তাতে আমরা শিখতে পেলাম প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে পাস্ট টেন্সের 4টা, ফিউচার টেন্সের 4টা, মোট তাহলে টেন্স হচ্ছে 12টা। এই 12 রকমের টেন্স যখন আমরা শিখলাম, তখনই কিন্তু আমরা শিখতে পেলাম থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এই মূল এইটুকু শেখার জন্য আমাদের আসলে যে কতগুলো গ্রামেটিক্যাল আইটেমস মুখস্থ করতে হয়, সেটা যদি আমরা একটু স্ক্রিনে দেখে নিই। আমাদের প্রথমে শিখতে হয়েছে পার্টস অফ স্পিচ হলো 8 প্রকার, প্রোনাউন হলো 8 প্রকার, পার্সোনাল প্রোনাউন হলো 3 প্রকার, নাম্বার হচ্ছে 2 প্রকার এবং টেন্স হচ্ছে 12 প্রকার। মোট হচ্ছে গ্রামেটিক্যাল আইটেম 33টি। এই 33টি গ্রামেটিক্যাল আইটেম শিখে আমরা কি লাভ করলাম? আমরা লাভ করলাম যেটা, সেটা হলো যে জ্ঞান লাভ করলাম সেটা হলো হি এর পরে গো হবে না, গোজ হবে। তাহলে হি হলো একটি ছোট্ট শব্দ, গো হলো আরেকটি ছোট্ট শব্দ। এই দুটি ছোট্ট শব্দের সমন্বয়ে যে একটি বাক্য গঠন হয়, এই ছোট্ট একটি বাক্য গঠন শেখার জন্য গ্রামার শিখে যদি ইংরেজি শিখতে চাই, তাহলে আমাদের 33টি গ্রামেটিক্যাল আইটেম শিখতে হবে, তাই না? এবার একটু চিন্তা করতে হবে যে আমরা তো ছোট বাক্য নিয়ে বসে থাকবো না, বড় বড় বাক্য যখন শিখতে যাব, তখন আমাদের মাথার মধ্যে অনেকগুলো গ্রামেটিক্যাল আইটেম মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। এটা কিন্তু খুব জটিল ব্যাপার, দুরূহ ব্যাপার। আর এই কারণেই কিন্তু আমাদের শিক্ষার্থীরা ইংরেজি শিখতে অনীহা প্রকাশ করে, অনাগ্রহ সৃষ্টি হয় এবং একসময় মনে হয় আমার দ্বারা ইংরেজি শেখা সম্ভব না। কিন্তু আসলে ভাষা কিন্তু মানুষ অটোমেটিক শেখে। আপনি চিন্তা করেন, আজকে আমাদের দেশে যে সমস্ত উচ্চ শিক্ষা গ্রহণ করার পর আমরা যারা ইংরেজি পারি না, এই লোকগুলোই যদি জন্মের পর তাদেরকে ইংল্যান্ড অথবা আমেরিকায় রেখে আসা হতো, ছোট বয়সে কিন্তু তারা 2-3 বছরের মধ্যে সেই ভাষাটা ভালো করে রপ্ত করতে পারত। শুধু ছোট বয়সে না, আমার মনে হয় কিছুদিন সব সময় ইংরেজি যে বলছে, ইংরেজিতে চলাফেরা, এরকম মানুষের সাথে, হ্যাঁ, আমাদের দেশে যে সমস্ত শ্রমিক ভাইরা আছেন, বিদেশে আছেন, যে দেশে তারা অবস্থান করছেন, সেই দেশের এনভায়রনমেন্ট থেকে কিন্তু কিছুদিনের মধ্যেই সেই ভাষাটা রপ্ত করতে পারছে। কিন্তু আমার দেশের ছেলেমেয়েরা একেবারে নিম্ন শ্রেণী থেকে শুরু করে স্নাতক পর্যন্ত কম্পালসারি সাবজেক্ট হিসেবে ইংরেজি শিখছে 15 বছর, তারপর সেটা শিখতে পারছে না। ব্যর্থতা কি তাদের? ব্যর্থতা হচ্ছে পদ্ধতিগত ত্রুটি থাকার কারণে আমাদের শিক্ষার্থীরা শিখতে পারছে না। তাহলে আমরা দেখি একটু পদ্ধতিগত শিক্ষার মাধ্যমে যদি আমরা শিখি, তাহলে কত সহজে আমরা শিখতে পারি। আমরা গত অনুষ্ঠানে যেটা দেখেছিলাম, আজকেও না হয় সেটা নিয়ে আলোচনা করব। তার আগে কিন্তু একটি কথা খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের বুঝতে হবে, বিশ্বাসও করতে হবে। সেটা হলো ভাষা আগে নাকি গ্রামার আগে? একটা যে কোনো ভাষাভাষী মানুষ হতে পারে। চিন্তা করে দেখেন, আমরা বাংলা ভাষাভাষী মানুষ, জন্মের পর আস্তে 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 বাবা মার কাছ থেকে বা পারিপার্শ্বিক অবস্থা থেকে শুনেই কিন্তু আমরা বাংলা ভাষা শিখেছি। আমরা বাংলা ভাষা শেখার আগে কিন্তু বাংলা ব্যাকরণ শিখিনি, বাংলা ব্যাকরণ শিখিনি, ঠিক কিনা? ইংরেজ ভাষাভাষী মানুষরাও কিন্তু আগে শিখে ভাষা, তারপর একটা স্টেজে এসে পড়াশোনা করতে এসে তারা ইংরেজি গ্রামার শিখে। একইভাবে কিন্তু পৃথিবীর সব ভাষায় মানুষ আগে শিখে ভাষা। দুনিয়ায় কিন্তু সৃষ্টি হয়েছে ভাষা আগে, গ্রামার পরে, তাই না? মানুষ আগে শিখে ভাষা, পরে শিখে গ্রামার। আর আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আগে আমরা গ্রামার শিখি, স্ট্রাকচার শিখি, তারপরে ইংরেজি ভাষা শিখি। আরেকটা কথা গতদিন আমি বলেছিলাম, ভাষাটা হচ্ছে আল্লাহর সৃষ্টি আর গ্রামারটা হচ্ছে মানুষের, তাই না? মানুষের সৃষ্টি, এটা আল্লাহর সৃষ্টির আগে নিয়ে এসে চর্চা করে সফলতা আসা যাবে, এটা বিশ্বাস করা যায় না, কোন যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে না। তাহলে আমরা কি করব? আমরা ভাষা শিখব চর্চার মাধ্যমে। এই কথাটাই লিখেছি, ভাষা শিখতে হয় চর্চার মাধ্যমে। আগে টেন্স গ্রামার শিখে নয়। টেন্স গ্রামার শিখে যদি ইংরেজি শেখা যেত, এদেশে প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু ইংরেজি পারতো, কারণ একদম ছোটবেলা থেকে সবার আগে কিন্তু টেন্স শিখছে, পার্টস অফ স্পিচ শিখছে। আমার বিশ্বাস, আমার দেশের ছেলেমেয়েরা ইংরেজি গ্রামার যতটুকু জানে, খোদ ইংরেজরাও ততটুকু ইংরেজি গ্রামার জানে না। আপনি বলেন, আমরা কি বাংলা ব্যাকরণ খুব বেশি জানি? আমরা বাংলা ব্যাকরণ পড়াশোনার জন্য শিখেছি, পাশ করার জন্য শিখেছি, এবং বাংলা সাহিত্য নিয়ে, বাংলা কবিতা সাহিত্য নিয়ে যারা কাজ করেন,
তারা ব্যাকরণের ব্যাপারে বেশি সচেতন। কিন্তু সাধারণভাবে আমাদের দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যারা বা আমরাও যারা, তারা কিন্তু বাংলা ব্যাকরণের ব্যাপারে সচেতন থেকে কিন্তু বাংলা ভাষায় কথা বলছি না। গত দিন আমি একটা উদাহরণ দিয়েও দেখিয়েছিলাম এরকম। আচ্ছা, আজকে ওই উদাহরণে যেতে চাচ্ছি না। আজকে আমরা দেখে নেই গত অনুষ্ঠানে যে আমরা ছোট্ট ছোট্ট লেসনের মাধ্যমে কিভাবে ইংরেজি শিখেছিলাম সেটা। প্রথম লেসনটা ছিল আমাদের লেসন 1A। লেসন 1A মানে কি? একটা পার্সনের সাথে একটা ভার্ব, অর্থাৎ ইংরেজি ভাষায় সবচেয়ে ছোট ইংরেজি বাক্যটা তৈরি হয় কিভাবে? একটা পার্সনের সাথে একটা ভার্ব যোগ করে। যেমন আই হলো একটা পার্সন, আই এর সাথে যদি ডু যুক্ত করি তাহলে আই ডু, আমি করি, এটা একটা ছোট বাক্য। উই ডু, আমরা করি, এটা একটা ছোট বাক্য। ইউ ডু, তুমি করো, ইউ ডু, তোমরা করো। কিন্তু যখনই আমি হি বলবো তখনই ডাজ, হি ডাজ, সে করে, শি ডাজ, সে করে, দে ডু, তারা করে, ইট ডাজ, ইহা করে। এইভাবে প্রত্যেকটি ভার্বের সাথে এই প্রত্যেকটি পার্সন যোগ করলে এক একটি ছোট ছোট ইংরেজি বাক্য হচ্ছে। তাহলে আমরা লেসন 1 এর মাধ্যমে কি শিখলাম? যে ইংরেজিতে ছোট্ট ছোট বাক্য তৈরি করার সিস্টেমটা বা ফর্মুলাটা হলো আগে বসাবো পার্সন, তারপর বসাবো ভার্ব। এবার আমরা মূলত কথা হচ্ছে আমরা কিন্তু বাংলা ভাষাকে ভিত্তি করে ইংরেজি শিখবো। আমার বাংলা ভাষাটা, আমার বাংলায় যে অনুভূতিটা, আমার যে বাংলায় যা বলতে চাচ্ছি সেটাকেই কিন্তু আমি ইংরেজিতে যদি বলতে পারি, তাইলেই আমি দাবি করতে পারবো যে আমি ইংরেজি ভাষা জানি। আমার গ্রামারে কতটুকু পাণ্ডিত্য আছে কিন্তু আমি বলতে পারছি না, লিখতে পারছি না কিছুই, আমি কিন্তু দাবি করতে পারবো না যে আমি ইংরেজি ভাষা জানি। এটা যে কোনো ভাষার ক্ষেত্রেই একই কথাই প্রযোজ্য। তাহলে আমরা যেহেতু বাংলা ভাষাকে ভিত্তি করে ইংরেজি শিখবো, আমরা দেখে নিই বাংলা ভাষার কি রূপ থাকলে ইংরেজিতে সেটার কি রূপ হয়। আমরা যদি দেখি যে ক্রিয়াপদ আছে বাংলায়, এবং এই ক্রিয়াপদের পর যদি তে অথবা র থাকে, তাহলে মনে রাখতে হবে ইংরেজি ভাষায় সেই ভার্বটির আগে একটা টু বসাতে হবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ইট মানে হলো খাওয়া, কিন্তু যদি টু ইট বলি তাহলে হবে খেতে, খাবার। লার্ন মানে শেখা, টু লার্ন মানে শিখতে, শেখার। আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে, বোঝার। স্পিক মানে কথা বলা, টু স্পিক মানে হবে কথা বলতে, কথা বলার। তাহলে আমরা লেসন 1B তে কি শিখলাম? যে ক্রিয়ার পদে বাংলা বাক্যে যদি আমরা কোথাও পাই যে ক্রিয়াপদের পরে তে অথবা র আছে, তখনই আমরা কি করব? ওই ক্রিয়াপদটার ইংরেজি ওয়ার্ডটা নেব এবং সেই ইংরেজি ওয়ার্ডটার আগে একটা টু বসিয়ে দেব। এটা হলো আমাদের লেসন 1B। গত অনুষ্ঠানের মতো আজকেও আমি যেটুকু আলোচনা করলাম যে লেসন 1A এবং লেসন 1B। আজকে দেখে নেই লেসন 1 এর সাথে 1B যোগ করে আমরা কিভাবে ইংরেজি ভাষায় সেন্টেন্স তৈরি করতে পারি বাংলা থেকে। প্রচলিত পদ্ধতিতে ইংরেজি শিখতে আমরা গ্রামারের অনেকগুলো নিয়ম মুখস্থ করি। আমাদের প্রথম কথা হচ্ছে একটা বাংলা বাক্য যখন আমরা পাবো, ওখান থেকে আমরা পার্সনটাকে খুঁজে নেব। এই বাক্যে পার্সনটা কি আছে? আমরা। তাহলে পার্সনের জায়গায় আমরা বসাবো উই, আমরা ইংরেজি হলো উই। তারপরে ভার্ব বসাবো, ভার্বটা কি আছে এখানে? মুখস্থ করা। মুখস্থ করা ইংরেজি হলো মেমোরাইজ। তাহলে আমরা মুখস্থ করি ইংরেজি হলো উই মেমোরাইজ। পার্সনের পরে ভার্ব। কি মুখস্থ করি? অনেকগুলো গ্রামারের নিয়ম, মেনি রুলস অফ গ্রামার। অনেকগুলো গ্রামারের নিয়ম ইংরেজি হলো মেনি রুলস অফ গ্রামার। অনেকগুলো ইংরেজি হচ্ছে মেনি, নিয়ম ইংরেজি হলো রুলস। গ্রামারের অফ গ্রামার। এখানে যদি থাকতো গ্রামারের অনেকগুলো টার্ম, তাহলে হতো মেনি টার্মস অফ গ্রামার। যদি বলা হতো গ্রামারের অনেকগুলো অধ্যায়, তাহলে হতো মেনি চ্যাপ্টার্স অফ গ্রামার, তাই না? যদি বলা হতো গ্রামারের অনেকগুলো আইটেম, তাহলে হতো মেনি আইটেমস অফ গ্রামার। বাংলা ভাষার মধ্যে যা থাকবে আমরা সেটাকে ওইভাবেই ইংরেজি করতে পারবো। এরপর কি আছে? শিখতে। আমি একটু আগে বললাম লেসন 1B তে আমরা কি জেনেছি? ক্রিয়ার পরে যদি তে অথবা র থাকে তাহলে ওই ভার্বটার আগে একটা টু বসাতে হবে। তাহলে ভার্বটি হচ্ছে শেখা, ক্রিয়াটা হচ্ছে শেখা, শেখা ইংরেজি হচ্ছে লার্ন। তাহলে এর আগে টু বসাতে হবে, সেটা হলো টু লার্ন। তাহলে শিখতে ইংরেজি কি হলো? টু লার্ন। কি শিখতে? ইংরেজি, ইংলিশ। তাহলে ইংরেজি শিখতে টু লার্ন ইংলিশ। আমরা মুখস্থ করি উই মেমোরাইজ। গ্রামারের অনেকগুলো নিয়ম, মেনি রুলস অফ গ্রামার। ইংরেজি শিখতে টু লার্ন ইংলিশ। কিভাবে? প্রচলিত পদ্ধতিতে, বাই দ্য ট্র্যাডিশনাল সিস্টেম। প্রচলিত পদ্ধতিতে ইংরেজি হলো বাই দ্য ট্র্যাডিশনাল সিস্টেম। এই যে কেন বাই বসলো, এগুলোর ব্যবহার আমরা পরবর্তী অনুষ্ঠানে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে প্রচলিত পদ্ধতিতে ইংরেজি শিখতে আমরা গ্রামারের অনেকগুলো নিয়ম মুখস্থ করি। ইংরেজি কি দাঁড়ালো? উই মেমোরাইজ মেনি রুলস অফ গ্রামার টু লার্ন ইংলিশ বাই দ্য ট্র্যাডিশনাল সিস্টেম। এই যে এই বাক্যটা গঠন করলাম, এতে কিন্তু আমাদের টেন্স গ্রামার টেনে আনতে হয়নি, কিন্তু এর ভিতরে কিন্তু টেন্স গ্রামার সবই আছে। আমরা কিন্তু ছোট ছোট শুধু লেসনের মাধ্যমে ইংরেজি করতে
চেষ্টা করলাম। এবার আমরা আরেকটি লেসন শিখেছিলাম, সেটা হচ্ছে লেসন 1C। আমরা লেসন 1B তে শিখেছিলাম যে ক্রিয়ার পরে তে বা র থাকবে, তখন কি হবে, ভার্বের আগে টু বসাবে। কিন্তু এটাই যদি না বোধক হয়, তাহলে ক্রিয়ার পরে না থাকবে, তখন ইংরেজিতে এই টু প্লাস ভার্বের আগে নট বসাতে হবে। যেমন আমরা কতগুলো উদাহরণ দিতে পারি, গত দিনে দিয়েছিলাম নট টু, তারপরে ভার্বটা হচ্ছে কোয়ারেল, তার মানে কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া করা, তাহলে নট টু কোয়ারেল মানে ঝগড়া না করতে। নট টু স্পিট মানে থুতু না ফেলতে। নট টু স্মোক ধূমপান না করতে। নট টু রান না দৌড়াতে। তাহলে এই লেসন 1C প্রয়োগ করে আমরা আবার বাক্য করতে পারি, যেমন বাবা মা সন্তানদের খারাপ ছেলে মেয়েদের সাথে না মিশতে বলেন। তাহলে এই বাক্য আমরা ইংরেজি করার ক্ষেত্রে প্রথমে আমরা পারসন খুঁজবো। এই বাক্যে পারসনটা কি আছে, বাবা মা, ইংরেজি হচ্ছে প্যারেন্টস। তারপর ভার্বটা কি আছে, বলেন, বলাটা হচ্ছে একটা ভার্ব। তাহলে কাউকে কোনো কিছু করতে বলা বা না করতে বলা ইংরেজি হলো আস্ক। তাহলে সেটা হচ্ছে বাবা মা বলেন, প্যারেন্টস আস্ক। কাকে বলেন, সন্তানদের, ইংরেজি হলো দ্য চিলড্রেন। তাহলে প্যারেন্টস আস্ক দ্য চিলড্রেন, বাবা মা সন্তানকে বলেন, কি বলেন, না মিশতে। আমরা জানি তে বা র থাকলে ক্রিয়ার পরে সেই ভার্বটির আগে টু বসাতে হয়। তাহলে মেশা ইংরেজি হচ্ছে মিক্স, তাহলে তার আগে বসাতে হবে টু মিক্স। কিন্তু যখন না বলা হয়েছে তখন বসাতে হবে নট টু মিক্স। তাহলে না মিশতে ইংরেজি হলো নট টু মিক্স। যদি বলে না যেতে, তাহলে হবে নট টু গো, তাই না? এরকম যেরকম বাংলাটা আসবে আমরা ঠিক সেভাবে ইংরেজিটা করতে পারবো। কাদের সাথে বলা হয়েছে, খারাপ ছেলে মেয়েদের সাথে, উইথ ব্যাড বয়েজ এন্ড গার্লস। খারাপ ছেলে মেয়েদের সাথে উইথ ব্যাড বয়েজ এন্ড গার্লস। তাহলে বাবা মা সন্তানদের খারাপ ছেলে মেয়েদের সাথে না মিশতে বলেন। এই ছোট বাক্যটি, এই বাক্যটি যদি আমি এটা গতদিন অনেক বড় বড় বাক্য করেছিলাম, আমি অনুষ্ঠান শেষ করে যাবার পরেই টেলিফোন পেয়েছি যে স্যার বাক্যগুলো বেশি বড় হয়ে যাচ্ছে, প্রথম দিকে এত বড় বাক্য না নিয়ে একটু ছোট নিলে ভালো হয়। সেজন্য আজকে আমি বাক্যগুলো চেষ্টা করেছি কিছুটা ছোট করার জন্য। তাহলে এই আরো অনেক লেসন দেখব। আমাদের সাথে ফোন আছে, ফোন নিয়ে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। হ্যালো হ্যালো, জি শিক্ষার্থী, নাম বলে প্রশ্ন করুন। আপনার টেলিভিশনের ভলিউম মিউট করে কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, টেলিভিশনের ভলিউম মিউট করা। প্রথম স্যার যে প্রথম যে সেন্টেন্সটা দেখাইছে যে প্রচলিত অর্থে যে সেন্টেন্সটা ছিল, ওইখানে তো বলছে যে প্রথমে ভার্ব বসবে, তারপরে হচ্ছে না, প্রথমে পারসন তারপরে ভার্ব। ওইখানে তো দুইটা ভার্ব আছে, তাহলে এটা কিভাবে আর কি বোঝা যাবে যে আমরা কোন ভার্বটা আগে ইউজ করব? পারসন হিসাবে ভার্বটা আগে নিয়ে আসবো, নাকি অন্য যে ভার্বটা আছে সেটা আগে নিয়ে আসবো? ধন্যবাদ শিক্ষার্থী, খুব সুন্দর প্রশ্ন করেছেন। খুব চমৎকার প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন এবং খুব মনোযোগ দিয়ে আমাদের ক্লাস অনুসরণ করছেন মনে হচ্ছে। আপনার এই প্রশ্নের জন্য আপনাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। এটা আমাদের শিক্ষার্থীদের খুব ভালো করে মনে রাখা দরকার। একটা বাক্যের মধ্যে একাধিক ভার্ব থাকতে পারে, ক্রিয়া থাকতে পারে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে বাক্যের শেষ শব্দটা। এই শেষ শব্দটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। আমি যদি কোথাও যেতে চাই, তাহলে যে জায়গাটা আমার গন্তব্য, সেই জায়গায় যখন আমি যাব তখনই আমার লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। আমি যদি শেষ জায়গায় পৌঁছাতে না পারি, তাহলে কিন্তু কখনোই আমার গন্তব্যে পৌঁছানো সম্ভব না। কাজে বাংলা বাক্যের ভিতরে যতগুলি ক্রিয়াপদ থাক না কেন, আপনার শেষেরটাকেই ধরতে হবে আগে। আর এটাই হচ্ছে আমার গবেষণার মূল কথা। আমরা আশা করছি আগামী পর্ব অথবা তার পরের পর্বে এই ব্যাপারটা নিয়ে একদম পরিষ্কারভাবে তুলে ধরতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে আমি বলছি, এই কথাটুকুই বলে রাখলাম যে বাংলা বাক্যের শেষ শব্দটাকেই আমরা ভার্ব হিসেবে নিয়ে আসবো। আর এটা সম্পর্কে বিস্তারিত আমরা আরো দুটো পর্বে অথবা পরের পর্ব একদম পরিষ্কার, আপনি আমাদের সাথেই থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ সেই জন্য আপনাকে। আমরা আরেকটি অন্য বাক্য নিচ্ছি, সেটা হচ্ছে অন্যের ব্যাপারে নাক না গলাতে আমি তোমায় পরামর্শ দিই। আমরা এরকম কথাগুলো অনেককে বলে থাকি, তাই না? অনেককে দেখা যায় যে বেশি বেশি অন্যের ব্যাপার নিয়ে কথাবার্তা বলে, তখন আমরা কেউ কেউ তাকে এইভাবে পরামর্শ দিয়ে থাকি যে এই কাজটা করা ঠিক না। তাহলে এটারও ইংরেজি আমরা এই লেসন 1A এবং লেসন 1B বা লেসন 1C ব্যবহার করে আমরা কিভাবে করতে পারি আমরা দেখিয়ে নিই। এই বাক্যতেও আমরা কি খুঁজবো? প্রথমে আমরা পারসন খুঁজবো। এই বাক্যে কি আছে? পারসনটা হচ্ছে আমি। তাহলে পারসনের জায়গায় বসাবো আমি, ইংরেজি হলো আই। তারপরে হচ্ছে ভার্বটাকে খুঁজবো। আগেই বলেছে বাংলা বাক্যের শেষ ভার্বটাকে আমরা ভার্ব হিসেবে নেব। তাহলে সেটা হচ্ছে পরামর্শ দেয়া। পরামর্শ দেয়া ইংরেজি হলো অ্যাডভাইস। ভার্বের জায়গায় বসাবো অ্যাডভাইস। তাহলে আমি পরামর্শ দিই, ইংরেজি কি দাঁড়ালো? আই অ্যাডভাইস। কাকে পরামর্শ দেই? তোমায়, ইংরেজি হলো ইউ। তাহলে আমি তোমায় পরামর্শ দিই, ইংরেজি দাঁড়ালো কি? আই অ্যাডভাইস ইউ। কি জন্য পরামর্শ দেই? নাক না গলাতে। তাহলে এখানে আমরা জানি না করতে ইংরেজি হচ্ছে নট টুর পরে ভার্বটা বসাতে হয়।
তাই তো? আমরা শিখেছি লেসন 1C তে। তাহলে নট টু, নাক গলানো ইংরেজি হচ্ছে পোক, তোমার নাক ইংরেজি হলো ইওর নোজ। তাহলে নট টু পোক ইওর নোজ, আমি তোমাকে নাক না গলাতে পরামর্শ দেই, ইংরেজি দাঁড়ালো আই অ্যাডভাইস ইউ নট টু পোক ইওর নোজ। কোথায়? অন্যের ব্যাপারে, ইনটু আদার্স অ্যাফেয়ার্স। তাহলে আমি তোমায় অন্যের ব্যাপারে নাক না গলাতে পরামর্শ দিই। এই বাক্যটা আমরা লেসন 1A এবং 1C এর মাধ্যমে কিন্তু করতে পারলাম, তাই না? লেসন 1A তে কি আছে? পারসনের পরে ভার্ব, আর লেসন 1C তে আছে নট টুর পরে ভার্ব, আর বাকি শব্দগুলো ইংরেজি ওয়ার্ড বসিয়ে দিলে আমার ইংরেজিটা হয়ে গেল। আমরা কিন্তু গ্রামার নিয়ে আলোচনা করিনি, গ্রামার শিখিও নি, কিন্তু এর ভিতরে কিন্তু গ্রামার আছে। বাক্য যদি কারেক্ট হয় তাহলে তার ভিতরে গ্রামার যিনি জানেন তিনি ঠিকমতো গ্রামার খুঁজে পাবেন, তাই তো? আমরা আরো অনেক লেসন দেখবো, একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। দূরপাঠী শিক্ষার্থীরা কোথাও যাবে না, ফিরে আসছি ছোট্ট বিরতির পর, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতি থেকে। দূরপাঠে চলছে ইংরেজি শেখা, চল যাচ্ছি ক্লাসে। হ্যাঁ, আমরা একটু আগে বিরতির আগে যেটা বলছিলাম যে আমরা গত অনুষ্ঠানে আরেকটি লেসন শিখেছিলাম, সেটা ছিল লেসন 1D। আমরা লেসন 1A শিখেছি, লেসন 1B শিখেছি, 1C শিখেছি, এখন 1D নিয়ে আলোচনা করছি। লেসন 1D তে কি? WH ওয়ার্ড থাকবে। WH ওয়ার্ড কোনগুলো? হোয়াট, ওয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হোম, হুইচ, হুজ, এগুলোকে বলা হয় WH ওয়ার্ড, কোশ্চেন ওয়ার্ড। এর পরে কি থাকবে? 2 প্লাস ভার্ব। মনে আছে আমরা কিন্তু 2 প্লাস ভার্ব যেটা শিখেছিলাম সেটা ছিল লেসন 1B। তার মানে লেসন 1D টা হলো কি আসলে 1B এর আগে WH ওয়ার্ড একটা বসিয়ে দেব। আচ্ছা আচ্ছা, সহজ কথা। মনে রাখার উপায় হলো কি 1B এর আগে WH ওয়ার্ড বসিয়ে দেব। আমরা 1A তে শিখেছিলাম পারসনের পরে ভার্ব হবে, লেসন 1B তে শিখেছিলাম ভার্বের আগে টু হবে, আর লেসন 1C তে কি শিখেছিলাম? এর আগে একটা নট বসাতে হবে। তার মানে 1B এর আগে নট বসালে 1C হয়ে যাচ্ছে, আর 1B এর আগে যদি WH বসাই তাহলে 1D হয়ে যাচ্ছে। আমরা কিন্তু মোটেও কঠিন কিছু শিখছি না, খুব সহজে, একদম সহজ কিছু শিখছি। আচ্ছা, তাহলে এবার আমরা দেখে নেই লেসন 1D টা কি। WH এরপরে 2 প্লাস ভার্ব। যেমন আমি যদি WH এর জায়গায় হোয়াট বসাই তাহলে হোয়াট টু ডু, তার মানে হচ্ছে কি করতে হয় কিংবা কি করতে হবে, এরকম অর্থ দাঁড়াবে। যেমন ওয়েন টু ডু, এবং WH এর জায়গায় যদি ওয়েন বসাই তাহলে ওয়েন টু ডু, তার মানে কখন করতে হয় কিংবা কখন করতে হবে। হোয়ার টু ডু, কোথায় করতে হয় কিংবা কোথায় করতে হবে, দুই রকমের অর্থই দাঁড়াতে পারে। হোয়াই টু ডু, কেন করতে হয় বা কেন করতে হবে। হাউ টু ডু, কিভাবে করতে হয় বা কিভাবে করতে হবে। এই হোম যদি বলি তাহলে তার আগে একটা প্রিপোজিশন বসিয়ে নিতে হবে। যেমন আমি কার আগে করতে হয় বা কার পরে করতে হয়, তাহলে হোমের আগে যদি আমি বিফোর বসাই, বিফোর হোম টু ডু, কার আগে করতে হয়, কার আগে খেতে হয়, কার আগে কিনতে হয়, কার আগে পড়তে হয়, কার আগে যেতে হয়, ইত্যাদি এই ধরনের কথাগুলো যখন আমরা বলবো তখন এইরকম বাক্যগুলো আমরা নেব। এনিওয়ে, তাহলে আমরা মোট গত অনুষ্ঠানে 4টি লেসন শিখেছিলাম, সবগুলো কিন্তু ছোট ছোট, তাই না? লেসন 1A, লেসন 1B, লেসন 1C পর্যন্ত আমরা কিভাবে বাক্য গঠন করতে হয় সেটা দেখলাম। এবার আমরা একটু দেখে নিই লেসন 1D এর মাধ্যমে কিভাবে বাক্য গঠন করব। বড় বড় বাংলা বাক্যকে কিভাবে ইংরেজিতে রূপান্তরিত করতে হয় FM মেথডের সাহায্যে আমরা তা খুব সহজে শিখি। এই বাক্যটাও একটু বড়, আগের বাক্যগুলোর চেয়ে একটু বড়। তাহলে আমরা এই বাক্যটুকু ইংরেজি করার জন্য প্রথমে আমরা খুঁজবো কি, যে এর মধ্যে কোন কোন লেসনটা আছে। যেমন এখানে আছে কিভাবে শিখতে হয়, কিভাবে ইংরেজিতে রূপান্তরিত করতে হয়। একটু আগে যে আমরা লেসন 1D শিখেছিলাম, তাই না? সেখানে কিন্তু ছিল কিভাবে করতে হয়, কি করতে হয়, কোথায় করতে হয়, কেন করতে হয় ইত্যাদি WH ওয়ার্ড ছিল। তাহলে সেটার ইংরেজি হলো, সেটা ছিল কি WH টু ডু, এরকম ছিল না? তাহলে এই ডু এর জায়গায় বসাবো রূপান্তরিত করা ইংরেজি হচ্ছে টার্ন। তাহলে কিভাবে থাকার কারণে হচ্ছে হাউ। তাহলে কিভাবে রূপান্তরিত করতে হবে ইংরেজি হলো হাউ টু টার্ন। যদি বলা হতো কিভাবে ট্রান্সলেট করতে হবে, অনুবাদ করতে হবে, তাহলে হবে হাউ টু ট্রান্সলেট। যদি হয় কিভাবে কথা বলতে হবে তাহলে হবে হাউ টু স্পিক, তাই না? যেরকম শব্দ আমাদের থাকবে সেরকম ভাবেই আমরা সেটার ইংরেজি করতে পারবো। তাহলে কি দাঁড়ালো, কিভাবে ইংরেজি করতে হবে, মানে কিভাবে রূপান্তরিত করতে হবে ইংরেজি হলো হাউ টু টার্ন। কি রূপান্তরিত করতে হবে? বড় বড় বাংলা বাক্যকে। বড় বড় বাংলা বাক্য ইংরেজি হলো লার্জ বেঙ্গলি সেন্টেন্সেস। কিসে রূপান্তরিত করতে হবে? ইংরেজিতে, ইনটু ইংলিশ। তাহলে বড় বড় বাক্যকে কিভাবে ইংরেজিতে রূপান্তরিত করতে হবে ইংরেজিটা হলো হাউ টু টার্ন লার্জ বেঙ্গলি সেন্টেন্সেস ইনটু ইংলিশ। আমরা যদি আরবি ভাষায় কিভাবে রূপান্তরিত করতে হবে এই কথা যদি থাকতো তাহলে হাউ টু টার্ন লার্জ বেঙ্গলি সেন্টেন্সেস ইনটু অ্যারাবিক। এরকম যে কোনো ভাষার কথা থাকতো আমরা এই জায়গাটায় সেই ভাষাটা বসিয়ে দিতাম, তাই না? আমাদের কিন্তু মুখস্থ করতে হবে না। মুখস্থ বিদ্যার মাধ্যমে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভাষা শেখা যায় না, তাই না? ভাষাটা হচ্ছে স্বতঃস্ফূর্ততার ব্যাপার।
আমি যখন আমার ভাষাকে ভেতর থেকে বোঝার, ভেতর থেকে রাইট আমি যা বলতে চাচ্ছি সেটাই আমাকে স্বতঃস্ফূর্তভাবে বলতে হবে। আমি যদি গ্রামারের কথা ভাবতে থাকি তাহলে কিন্তু স্বতঃস্ফূর্ততা আসবে না। তাহলে এখানে আমরা কি পেলাম, বড় বড় বাংলা বাক্যকে কিভাবে ইংরেজিতে রূপান্তরিত করতে হয়। ইংরেজি হলো হাউ টু টার্ন লার্জ বেঙ্গলি সেন্টেন্সেস ইনটু ইংলিশ। এটা হল কি এফএম মেথডের সাহায্যে তা আমরা খুব সহজে শিখি। এখান থেকে আমরা প্রথমে কি করব, পারসন খুঁজব। পারসনটা হচ্ছে কার কথা বলা হচ্ছে, আমরা। ইংরেজি হলো উই। ভার্বটা হচ্ছে শেখা, আগেই বলেছি বাংলা বাক্যের শেষে যে ভার্বটা থাকবে সেটাকেই আমরা নিয়ে আসবো। তাহলে শেখা ইংরেজি হচ্ছে লার্ন। তাহলে আমরা শিখি ইংরেজি হলো উই লার্ন। কি শিখি, তা। তা ইংরেজি হলো দ্যাট। আমরা তা শিখি, উই লার্ন দ্যাট। কিভাবে শিখি, খুব সহজে, ভেরি ইজিলি। কিভাবে, এফএম মেথডের সাহায্যে, উইথ দ্য হেল্প, সাহায্যে, উইথ দ্য হেল্প, সাহায্যে অফ এফএম মেথড। তাহলে বড় বড় বাংলা বাক্যকে কিভাবে ইংরেজিতে রূপান্তরিত করতে হয় এফএম মেথডের সাহায্যে আমরা তা খুব সহজে শিখি। হাউ টু টার্ন লার্জ Bengali sentences into English. We learn that very easily with the help of FM method. এই যে বাক্যটা করলাম, এই বাক্যটার পিছনে যে গ্রামারের নিয়ম আছে সেই নিয়মগুলো ধরে যদি আমরা শেখার চেষ্টা করি তাহলে অনেক সময় লাগে, এবং তাতে কিন্তু আমাদের এত কষ্ট হবে যে এক সময় মনে হবে না ইংরেজি খুব কঠিন বিষয়। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে অনেক বেশি নিয়ম কানুনের ক্ষেত্রে গলিয়ে ফেলে, মানে মিক্সড করে ফেলে, কোনটা আগে কোনটা পরে। এক্স্যাক্টলি। তো দুনিয়ায় কিন্তু কোনো মানুষ কোনো ব্যাকরণ শিখে কোনো ভাষা শেখে না, ভাষা শিখে স্বতঃস্ফূর্ত হবে। আমরা আরেকটি উদাহরণ দিতে পারি। সচেতন পিতামাতা জানেন সন্তানকে কখন বিদ্যালয়ে পাঠাতে হয় বা হবে, এক কথাই। তাহলে এখানেও আমরা খুঁজে নেব কি, পারসন কি। পারসন হচ্ছে সচেতন পিতামাতা, ইংরেজি হলো কনসিয়াস প্যারেন্টস। ভার্বটা খুঁজে নেব জানেন, তাই তো। এর পরের অংশটা কিন্তু অন্য কথা, এটা হচ্ছে লেসন 1D এর কিভাবে বা কখন করতে হয় এগুলো আমরা শিখেছি, যেটা লেসন 1D এর। তাহলে এই সচেতন পিতামাতা জানেন, এটা হলো মূল কথা। তাহলে এখানে ভার্বটা হচ্ছে জানেন, জানেন ইংরেজি হচ্ছে নো। তাহলে সচেতন পিতামাতা জানেন ইংরেজি হলো কনসিয়াস প্যারেন্টস নো। কখন পাঠাতে হবে আমরা জেনেছিলাম WH টু ডু, টু ভার্ব বসাবে না, এখানে কখন বলা হয়েছে বলে WH এর জায়গা হয়ে যাবে when, আর এই ডু এর জায়গা হবে বাংলাটা হচ্ছে ভার্বটা হচ্ছে এই কাজটা হচ্ছে পাঠানো, পাঠাতে ইংরেজি হচ্ছে send। তাহলে when to send, কখন পাঠাতে হবে। যদি বলা হয় কোথায় পাঠাতে হবে তাহলে হয়ে যাবে where to send। যদি বলা হতো কেন পাঠাতে হবে তাহলে why to send। যদি বলা হতো কিভাবে পাঠাতে হবে তাহলে হবে how to send, তাই না। আমরা যেভাবে পাবো সে কাদেরকে পাঠাতে হবে, দ্য চিলড্রেন, সন্তানকে দ্য চিলড্রেন, সন্তানকে না হয় এখানে সন্তানদের হলে চিলড্রেন হবে, আর একটা সন্তান হলে চাইল্ড হবে, তাই না। বাংলা যেরকম থাকবে ইংরেজিটা আমরা সেইভাবে করবো। কোথায় পাঠাতে হবে, স্কুলে, টু স্কুল। তাহলে সচেতন পিতামাতা জানেন সন্তানকে কখন বিদ্যালয়ে পাঠাতে হয়, ইংরেজিটা দাঁড়ালো কনসিয়াস প্যারেন্টস নো when to send the children to school। এই when to send এটা হলো 1D, তাই না। আমরা আজকে নতুন লেসনে যাব। এতক্ষণ কিন্তু আমরা গত অনুষ্ঠানে যে লেসনগুলো আলোচনা করেছিলাম সেটা নিয়ে কথা বলেছি, এবং সেগুলোর মাধ্যমে আমরা যে কিভাবে ইংরেজি বাক্য গঠন করতে হয় সেটা সম্বন্ধে একটু রিভিউ করেছি, জাস্ট রিফ্রেশ করে নেওয়া, তাই না। আজকে আমরা নতুন লেসনে যাই। যেহেতু গতদিন আমরা লেসন 1D পর্যন্ত শিখেছি, তারপরেরটা হচ্ছে অবশ্যই আজকে লেসন 1E। 1E তে আমরা কি পাবো, এখানে আমরা পাবো ক্রিয়ার পরে অন্তস্থ আকার, কিংবা এখানে তে আছে, আসলে তে হবে না, এটা একার ধরতে হবে, এটা একটু ভুল হয়েছে, এটা একার হবে। কেমন, তাহলে ক্রিয়া আকার অথবা শুধু একার, রাইট। তখন ইংরেজিটা কি হবে, যে কোনো ভার্বের পরে আইএনজি যোগ করে দিতে হবে। ডু মানে হচ্ছে করা, কিন্তু যদি বলি ডুইং তখন অর্থ হবে করিয়া কিংবা করে। গোয়ের শেষে যদি আইএনজি যোগ করি গোয়িং অর্থ হবে যাইয়া কিংবা যে। মিক্সের পরে যদি আইএনজি যোগ করি তাহলে মিক্সিং মানে হচ্ছে মিশাইয়া বা মিশিয়ে। তারপর ফিডের পরে যদি আইএনজি যোগ করি তাহলে খাওয়াইয়া অথবা খাইয়ে। তাহলে এবার আমরা একটু দেখে নেই, আমরা কতগুলো বাক্য যদি বলি। দুধের সাথে চিনি মিশিয়ে মা চা তৈরি করেন, তাই না। তাহলে দুধের সাথে চিনি মিশিয়ে মা চা তৈরি করেন, এই বাক্যে দুধের সাথে চিনি মিশিয়ে যখন বলা হয়েছে, আগে বলেছে ক্রিয়ার পরে অন্তস্থ আকার অথবা একার থাকবে, তাহলে মিশাইয়া মিশিয়ে এটা লেসন 1E এর মতো হয়ে গেল না। তাহলে মিক্সিং কি মিশিয়ে, চিনি ইংরেজি হচ্ছে সুগার, চিনি মিশিয়ে ইংরেজি হলো মিক্সিং সুগার। কিসের সাথে, দুধের সাথে, ইংরেজি হলো উইথ মিল্ক। তাহলে মানে দুধের সাথে চিনি মিশিয়ে ইংরেজি হলো মিক্সিং সুগার উইথ মিল্ক। মা চা তৈরি করেন, এখানে আমরা খুঁজে নেব পারসনের জায়গায় হলো মা, মাদার।
ভার্বটা হচ্ছে তৈরি করা, তৈরি করা ইংরেজি হচ্ছে প্রিপেয়ার। আমি যদি তৈরি করি ইংরেজি হলো তো আই প্রিপেয়ার, কিন্তু তিনি, মা, এটা থার্ড পারসন হওয়ার কারণে প্রিপেয়ার্স। তাহলে মা তৈরি করেন, মাদার প্রিপেয়ার্স। কি তৈরি করেন? টি, চা। দুধের সাথে চিনি মিশিয়ে মা চা তৈরি করেন, ইংরেজিটা দাঁড়াচ্ছে মিক্সিং সুগার উইথ মিল্ক, মাদার প্রিপেয়ার্স টি। হয়ে গেল। এবার আরেকটি বাক্য আমরা দেখতে পারি, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকে সে বাসের জন্য অপেক্ষা করে। এটা আমাদের নিত্য নৈতিক ব্যাপার। ঢাকা শহরে আমরা যারা চলাচল করি, অনেককে আমাদের বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে হয়। এটার ইংরেজিটা আমরা কি করতে পারি? এখানে আমরা দেখলাম বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকে, এই যে দাঁড়িয়ে, আমরা দেখেছি ক্রিয়ার পরে যদি অন্তস্থ একার অথবা আকার থাকে, অন্তস্থ আকার বা একার থাকে, এখানে একার আছে, দাঁড়াইয়া বা দাঁড়িয়ে, তাহলে এটাও ইংরেজি হয়ে যাবে ভার্বের শেষে আইএনজি। ভার্বের শেষে আইএনজিটাই হলো কিন্তু 1E, আজকে আমরা দেখলাম। তাহলে দাঁড়িয়ে, স্ট্যান্ডিং, কোথায়? বাস স্টপেজে, অ্যাট দ্য বাস স্টপ। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকে ইংরেজি হলো স্ট্যান্ডিং অ্যাট দ্য বাস স্টপ। হয়ে গেল। এরপরে অংশটুকু আমরা খুঁজবো, সে বাসের জন্য অপেক্ষা করে। এখানে ক্রিয়াপদটা কি, পার্সনের জায়গায় কি আছে? সে। তাহলে এটা হলো হি। ক্রিয়াটা হচ্ছে অপেক্ষা করে, ভার্বটা হচ্ছে অপেক্ষা করা। তাহলে ভার্বের জায়গায় হবে অপেক্ষা করা, ইংরেজি হচ্ছে ওয়েট, কিন্তু হি থাকার কারণে এস যুগ হয়ে গেছে ওয়েটস। তাহলে সে অপেক্ষা করে, হি ওয়েটস। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকে ইংরেজি হলো স্ট্যান্ডিং এট দ্য বাস স্টপেজ, সে অপেক্ষা করে, হি ওয়েটস বাসের জন্য, ফর এ বাস। তাহলে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকে সে বাসের জন্য অপেক্ষা করে, ইংরেজি দাঁড়ালো স্ট্যান্ডিং এট দ্য বাস স্টপ, হি ওয়েটস ফর আ বাস। আমরা আরো উদাহরণ দিতে পারি। আমরা কোনটার উদাহরণ শিখছি? দেখছি আমরা লেসন 1E, আজকে যেটা শিখলাম। লেসন 1E-তে কি? ক্রিয়ার পরে এ অন্তস্থ আকার বা একার থাকবে, তখন আমরা কি করব? ওই ভার্বটার পরে একটা আইএনজি বসিয়ে দেব। যেমন বাসি খাবার খেয়ে সে রোগে ভোগে, এই যে খেয়ে, খাইয়া বা খেয়ে, তাই না? তাহলে এটাই তো আমাদের 1E, এই অংশটুকুই তো আমাদের লেসন 1E, তাই না? তাহলে খাইয়া ইংরেজি হচ্ছে টেকিং বা ইটিং আমরা বলতে পারতাম, ইংরেজরা টেকিংও বলে, ইটিংও বলে। তাহলে খাইয়া ইংরেজি হচ্ছে টেকিং অথবা ইটিং। কি খেয়ে? বাসি খাবার, ইংরেজি হচ্ছে স্টেল ফুড। তাহলে বাসি খাবার খেয়ে টেকিং স্টেল ফুড। এরপরে যেটুকু থাকলো সেখান থেকে আমরা পুরো বাক্যটা থেকে আমরা আসলে কি খুঁজে নেব? পারসন। পারসনটা হচ্ছে হি। মনে রাখতে হবে, যদি বাক্যের মধ্যে লেসন 1E এর অংশ থাকে, তাহলে পারসনের আগে সেটাকে যদি বসিয়ে দেই, তাহলে কিন্তু বাক্যের গঠনটা সহজ হয়ে যায়। এই জন্য আমরা পারসনের আগে লেসন 1E-টাকে নিয়ে এসেছি। আমরা এটা পরে বসালেও হয়, তবে আগে বসালে বাক্যের গঠনটা সহজ। তাহলে কি দাঁড়ালো? সে পারসনের জায়গায় বসাবো, সে ইংরেজি হলো হি। ভার্বটা হচ্ছে, ক্রিয়াটা হচ্ছে ভোগে, ভোগা ইংরেজি হচ্ছে সাফার, কিন্তু যখন হি বলছি তখনই সেটা হবে সাফার্স। তাহলে সে ভোগে, হি সাফার্স, হি সাফার্স রোগে ফ্রম ডিজিজেস। সে বাসি খাবার খেয়ে সে রোগে ভোগে, রোগে ভোগা ইংরেজি হচ্ছে সাফার ফ্রম, সাফারের পরে ফ্রম বসে, রোগে ভোগা বোঝালে। তাহলে বাসি খাবার খেয়ে সে রোগে ভোগে, ইংরেজি হলো টেকিং স্টেল ফুড, হি সাফার্স ফ্রম ডিজিজেস। আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। আমরা নতুন একটি লেসন আজকে শিখলাম, আগামী ক্লাসে হয়তো আরো নতুন নতুন অনেক লেসন শিখবো। আমাদের সাথে আরেকটি ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি তৌহিদুল ইসলাম বলছিলাম ফরিদপুর থেকে। জি। আমার প্রশ্নটা হচ্ছে যে এর আগের প্রশ্নতে বলা হয়েছে যে মা চায়ের সাথে দুধ মিশিয়ে, মা দুধের সাথে চিনি মিশিয়ে চা তৈরি করেন, সেখানে কর্তা হচ্ছে মা। তাহলে আমরা মা তৈরি করেন এই শব্দটি আগে দিলাম না কেন? মাদার প্রিপেয়ার টি এরকম ভাবে করলাম না কেন, বা করা যাবে কিনা এটি জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ। ধন্যবাদ প্রশ্নকর্তা আপনাকে। আপনি একটু আগে যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন এই জায়গাটায় কিন্তু এই 3 নাম্বার বাক্যে কিন্তু এই কথাটা বলেছি আমি, তাই না? যে এই যদি আমরা কোনো বাক্যের মধ্যে দেখি যে 1E আছে, তাহলে আমরা সেটাকে পার্সনের আগে নিয়ে আসব, পরে দিলেও হবে, কিন্তু আগে দিলে বাক্যের গঠনটা সহজ হবে। কাজেই ওই যে আগের বাক্য দর্শক যে কথাটা বলেন সেখানেও কিন্তু আমরা ওটা দিতে পারি, মাদার প্রিপেয়ার্স টি, মানে দেয়া যায়, কিন্তু সুন্দরের জন্য বা সহজের জন্য আমরা পরে, আমরা যদি ওটাকে আগে নিয়ে আসি তাহলে বাক্যের গঠন সহজ হয়। কিন্তু আগে দিলেও হবে, পরে দিলেও হবে। আমি একটা কথা বলতে চাই, ভাষার ব্যবহারটা হচ্ছে স্বতঃস্ফূর্ততার ব্যাপার। আপনি যেভাবে কথা বলবেন আমি কিন্তু সেভাবে বলবো না।
আপনার বলার স্টাইল একরকম হতে পারে, আমার বলার স্টাইল আরেকজনের হতে পারে, অন্য আরেকজনের বলার স্টাইল আরেক রকম হতে পারে। যেমন ধরেন একটা ছোট্ট বিষয়ের উপরে যদি কতগুলো স্টুডেন্টকে একটা বিষয়ের উপর লিখতে বলা হলো, একই সময় দেওয়া হলো, টপিক একটা, ধরেন 5টা বাক্য লিখতে বলা হলো, কিন্তু 5 জনের বাক্য প্রত্যেকটাই একই রকম হবে না, এক একজনের এক এক রকম হবে। এটা কেন হবে? কারণ এটাই হচ্ছে স্বকীয়তা, এটাই হচ্ছে স্বাতন্ত্র্য, এটাই হচ্ছে স্বতঃস্ফূর্ততা, এটাই হচ্ছে নিজস্বতা। তো আমি যে কথাটা বললাম যে আগে বললেও হবে, পরে বললেও হবে, তবে আগে দিলে একটু বাক্য গঠনটা সহজ হয়। আমাদের হাতে আরো 7-8 মিনিট সময় আছে, আমরা কি আরো আমরা আরো দেখতে পারি। আমরা আরেকটি উদাহরণ নিতে পারি। একটি ছবি এঁকে সে তা দেয়ালে ঝুলিয়ে রাখে। এই বাক্যটাতেও আমরা কি খুঁজবো? লেসন 1E আছে কিনা। 1E মানে কি? ক্রিয়াপদের পরে কি থাকবে? অন্তস্থ আকার অথবা একার। এখানে আমরা দেখছি ক্রিয়াপদটা হচ্ছে একটা ক্রিয়া হচ্ছে ঝুলিয়ে রাখা, ঝুলানো। তাহলে এই কি একে, আঁকা, ঝুলিয়ে রাখাটা তো হলো বাক্যের শেষের ভাবটা, তাই না? এখানে আঁকা হচ্ছে একটা ভাব, কিন্তু এর সাথে অন্তস্থ আকার অথবা একার থাকতে হবে। আমরা বলেছি তাহলে আঁকিয়া একে, তাই না? এই অংশটাই তো হচ্ছে আমাদের লেসন 1E, তাই না? লেসন 1E আমরা কি জানি যে ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে। তাহলে ছবি আঁকা ইংরেজি হচ্ছে ড্র এ পিকচার, কিন্তু ছবি এঁকে ইংরেজি হয়ে যাবে ড্রয়িং আ পিকচার। এটাই হলো ড্রয়িংটাই হচ্ছে লেসন 1E। এটা আমরা আগেও আনতে পারি, আবার বাক্যের শেষেও নিতে পারি। তাহলে একে ইংরেজি হলো ড্রয়িং, একটি ছবি এঁকে ড্রয়িং আ পিকচার। এরপরে এখানে আমরা কি পার্সন হিসেবে পাচ্ছি? সে, কাজে হি পার্সনের জায়গায় বসাবো হি। বাংলা বাক্যের শেষে যে ভার্বটা আছে ঝুলিয়ে রাখা, সেটাকে আমরা ভার্বের ইংরেজি হিসেবে নেব। তাহলে ঝুলিয়ে রাখা ইংরেজি হচ্ছে হ্যাং, হি থাকার কারণে এটা হয়ে যাবে হ্যাংস। তাহলে সে ঝুলিয়ে রাখে ইংরেজি হলো হি হ্যাংস। কি ঝুলিয়ে রাখে? তা ইংরেজি হলো ইট। কোথায় ঝুলিয়ে রাখে? দেয়ালে, ইংরেজি হলো অন দা ওয়াল। তাহলে একটি ছবি এঁকে সে তার দেয়ালে ঝুলিয়ে রাখে, ইংরেজি দাঁড়ালো ড্রয়িং এ পিকচার, হি হ্যাংস ইট অন দা ওয়াল। আমরা আজকে যে 4টি বাক্য দেখলাম, এটা কিন্তু ছিল লেসন 1E এর ব্যবহার, তাই না? 1E তে ব্যবহারে আমরা কি বলেছি? যে ক্রিয়াপদের পরে অন্তস্থ আকার অথবা একার যদি থাকে, তাহলে আমরা লেসন 1E ব্যবহার করব। লেসন 1E টা কি? ভার্বের শেষে আইএনজি। এই ভার্বের শেষে আইএনজি ব্যবহার করে কিন্তু অন্য বাক্য করা যায়। আমরা অনেক সময় কিছু শব্দের ক্ষেত্রে দ্বিত্ব শব্দ ব্যবহার করি, যেমন সে হেসে হেসে কথা বলে। এই যে হেসে হেসে দুইবার হলো, তাই না? সে কাঁদতে কাঁদতে অভিযোগ করে, সে নেচে নেচে কাজ করে, এরকম কথাগুলো আছে না? আমরা সেগুলোও কিন্তু এই দ্বিত্ব শব্দের ব্যবহারটাকে আমরা লেসন 1E এর মাধ্যমে করতে পারি। 1E টা কি? ক্রিয়ার পরে আইএনজি, অর্থাৎ ভার্বের পরে আইএনজি থাকতে হবে। আমরা একটু দেখে নিই। এখানে একটা বাক্য আছে, বাক্যটি হলো মেয়েটি হাসতে হাসতে কথা বলে। আমরা এটাকে বাংলাটাকে এইভাবে বলতে পারি, মেয়েটি হেসে হেসে কথা বলে। এই যে হাসতে হাসতে বললাম বা হেসে হেসে বললাম, এটা দ্বিত্ব হলো না? এই দ্বিত্ব, এই ধরনের বাক্যগুলো ইংরেজি করতেও ওই লেসন 1E ব্যবহার হয়। তাহলে এই বাক্যের মধ্যে আমরা কি পাচ্ছি? পার্সন। পার্সনটা হচ্ছে কি? মেয়েটি। তাহলে পার্সনের জায়গায় আমরা বসাবো মেয়েটি, ইংরেজি হলো দ্য গার্ল। কথা বলা, ভার্বটি হচ্ছে কথা বলা, কথা বলা ইংরেজি হচ্ছে স্পিক। তাহলে মেয়েটি থাকার কারণে হয়ে যাচ্ছে দ্য গার্ল স্পিক্স। আমি কথা বলি ইংরেজি হতো আই স্পিক, তাই না? তাহলে মেয়েটি কথা বলে হি এর মতো বা শি এর মতো হওয়ার কারণে শি স্পিক্স, দ্য গার্ল স্পিক্স, রাইট। তাহলে মেয়েটি কথা বলে ইংরেজি কি হলো? দ্য গার্ল স্পিক্স। হাসতে হাসতে ইংরেজি হচ্ছে লাফিং। তাহলে মেয়েটি হাসতে হাসতে কথা বলে বা মেয়েটি হেসে হেসে কথা বলে, ইংরেজিটা হলো দ্য গার্ল স্পিক্স লাফিং। এরকম ভাবে দেখতে পারি যে শিশুটি কাঁদতে কাঁদতে অভিযোগ করে, অথবা শিশুটি কেঁদে কেঁদে অভিযোগ করে। তাহলে এখানেও আমরা কাঁদতে কাঁদতে বা কেঁদে কেঁদে যখন বললাম দ্বিত্ব হলো, সেখানেও আমরা কি করব? লেসন 1E ব্যবহার করব। 1E তে আমরা কি জানি? কি ক্রিয়ার পরে আইএনজি যোগ। তাহলে আমরা দেখতে পাচ্ছি কর্তা হচ্ছে, মানে পার্সনটা হচ্ছে শিশুটি। শিশুটি ইংরেজি হলো দ্য চাইল্ড। আর ভার্বটি হচ্ছে অভিযোগ করা, ইংরেজি হচ্ছে কমপ্লেইন। তাহলে শিশুটি অভিযোগ করে, দ্য চাইল্ড কমপ্লেইনস। এটা হি এর মতো, সেই জন্য এটা কমপ্লেইনস হয়েছে। হি হলো কমপ্লেইনস হতো। তাহলে শিশুটি অভিযোগ করে, দ্য চাইল্ড কমপ্লেইনস। কাঁদতে কাঁদতে বা কেঁদে কেঁদে ইংরেজি হলো উইপিং। শিশুটি কাঁদতে কাঁদতে অভিযোগ করে বা শিশুটি কেঁদে কেঁদে অভিযোগ করে, ইংরেজি হলো দ্য চাইল্ড কমপ্লেইনস উইপিং। আমরা আরেকটি লেসন দেখতে পাই,
যেতে পারি? হ্যাঁ, আমাদের হাতে খুব বেশি সময় নেই, আমরা খুব দ্রুত লেসনটি। আচ্ছা, আমরা লেসন 1F, আগেরটা ই ছিল, আমরা এখন 1F দেখব। 1F মানে হচ্ছে কি, প্রথমে থাকবে প্রিপজিশন, এগুলো সব প্রিপজিশন। তারপরে আমরা প্রয়োজনে নট বসাতে পারি যদি না বোধক হয়। এরপরে থাকবে ভার্ব, তখন কিন্তু ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে। যেমন বাই হলে ডুইং, করিয়া বা করে, ফর ডুইং মানে করার জন্য, বিফোর ডুইং করার আগে, আফটার ডুইং করার পরে, উইদাউট ডুইং মানে হচ্ছে না করিয়া বা না করে। ঠিক এরকম ভাবে গো দিয়ে হতে পারে, কাম দিয়ে হতে পারে। আমরা একটা এক্সাম্পল দেখে নিই। গ্রামার না শিখে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সহজে ইংরেজি শিখি। এই যে গ্রামার না শিখে, এটা আমাদের লেসন ফর্মুলা 1F। সেটা কি? গ্রামার না শিখে উইদাউট লার্নিং গ্রামার। আমরা একটু আগে দেখেছি যে কোনো প্রিপজিশনের পরে যখন ভার্বটা বসে তখন সেই ভার্বের পরে আইএনজি যোগ করতে হয়। এই যে যেমন প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব বসে তাহলে সেই ভার্বের পরে একটা আইএনজি যোগ করতে হয়। সেটাই আমরা শিখছি লেসন 1F এর মাধ্যমে। তাহলে আমরা বলতে পারি গ্রামার না শিখে ইংরেজি কি হলো? উইদাউট লার্নিং গ্রামার। গ্রামার না শিখে ইংরেজি কি দাঁড়ালো? উইদাউট লার্নিং গ্রামার। একটু আগে আমি বলেছিলাম যদি বাক্যের মধ্যে লেসন 1E থাকে, কারণ তখন আমি লেসন 1E নিয়ে আলোচনা করেছিলাম, সেই জন্য বলেছিলাম বাক্যের মধ্যে যদি লেসন 1E থাকে তাহলে সেটাকে আমরা সবার আগে নিয়ে আসবো। ঠিক একইভাবে বাক্যের মধ্যে যদি লেসন 1F থাকে তাহলে আমরা সেটাকেও আগে নিয়ে আসবো, তাতে বাক্যের গঠন সহজ হবে, সুন্দর হবে। তাহলে গ্রামার না শিখে ইংরেজি কি হলো? উইদাউট লার্নিং গ্রামার। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইংরেজি শিখি, সহজে ইংরেজি শিখি। এই বাক্যের পার্সন হচ্ছে আমরা, সেই জন্য পার্সনের জায়গায় বসাবো আমরা, ইংরেজি হলো উই। ভার্বটা হচ্ছে শিখি, শেখা ইংরেজি হচ্ছে লার্ন। তাহলে আমরা শিখি, উই লার্ন। কি শিখি? ইংরেজি, ইংলিশ। আমরা ইংরেজি শিখি, উই লার্ন ইংলিশ। কিভাবে শিখি? সহজে। সহজে ইংরেজি হলো ইজিলি। এই অনুষ্ঠানের মাধ্যমে ইংরেজি হলো থ্রু দিস প্রোগ্রাম। তাহলে গ্রামার না শিখে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সহজে ইংরেজি শিখি। ইংরেজিতে দাঁড়ালো উইদাউট লার্নিং গ্রামার, উই লার্ন ইংলিশ ইজিলি থ্রু দিস প্রোগ্রাম। বাহ, আমার মনে হয় শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে দুটি লেসন শিখে ফেলেছে। আমরা আগামী ক্লাসে আরো নতুন নতুন লেসন শিখবো। আজকে এত সুন্দর সুন্দর লেসন শেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় আমি একটু একটা সেকেন্ড সময় নেই, আমি দর্শকদের জন্য একটি ধরতে পারো তোমরা একটা ধাঁধা। এই বাক্যটি আমি আগামী অনুষ্ঠানের জন্য তোমাদের সবার জন্য দিতে চাই। তোমরা একটু চেষ্টা করে দেখো এটা ইংরেজি করা সম্ভব কিনা। সেটা হচ্ছে কি, জাতি ধর্ম নির্বিশেষে আমাদের সকলের দ্বারা দেশের উন্নতি করা। বাহ, আমাদের শিক্ষার্থীদের হোমওয়ার্ক হয়ে গেল এটা। আচ্ছা আচ্ছা, জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। দূরপাঠের শিক্ষার্থীরা, দূরপাঠ প্রচারিত হয় প্রতি সোম থেকে বৃহস্পতি বিকেল 5টায় এবং তা পুনঃপ্রচার করা হয় পরদিন সকাল 5:30। দূরপাঠে আপনাদের যে কোনো মতামত জানিয়ে আমাদেরকে চিঠি লিখুন। আমাদেরকে চিঠি লেখার ঠিকানা